আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের অনন্যা মিডিয়া থেকে আজকে আমরা লাইভে আসলাম। ফার্স্ট টাইম আমি কামরুলাই রাসেল এই অনন্যা মিডিয়া এই ইউটিউব চ্যানেলটির আহ, পরিচালক হতে পারেন বা আহ, এই চ্যানেলে যে নাটকগুলো আপনারা দেখেন সেই নাটকের পরিচালক এবং অভিনয় করে আমি, পাশাপাশি লন্ডনে বসবাসরত অন্যান্য নাট্যশিল্পীদেরকে নিয়ে কাজ করে থাকি। সবাইকে একটু সালাম জানাবো বলে আজকে একটু লাইভে আসলাম। আমার ঘরের পাশেই আমি লাইভটি দিয়েছি। তো এত সময় বৃষ্টি ছিল না, এর মাঝে এই বৃষ্টিটা চলে আসলো। তো যাই হোক, কত সময় লাইভ দেবো হেঁটে হেঁটে দেখা যাক। সিলেটি নাটক এই চ্যানেল থেকে করে থাকছি। পাশাপাশি লন্ডনে বসবাসরত যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের আছেন ওনাদেরকে নিয়েও করি। শুধু অনলি সিলেটি নাটক এই চ্যানেল থেকে করতেছি না, এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ভাষাভাষীর বাঙালিদেরকে নিয়েই আমরা নাটক তৈরি করে থাকি এই চ্যানেল থেকে। তো আপনারা যারা নিয়মিত আমাদের নাটক দেখেন, আমাদেরকে যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাদেরকে সবসময় যারা লাইক করেন, কমেন্ট করেন, সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের নাটকগুলো আপনারা নিয়মিত দেখবেন আর আমাদের প্রচারণার বেলায় আমাদেরকে একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আমি ইউটিউবে লাইভে আসিনি কখনো, এই আজকে প্রথম এসে এই লাইভে আসলাম আর কি। এখানে এক্সপার্ট সিলেটি আমাদের শাহ সিরাজ অত্যন্ত ভালো একজন নাট্য অভিনেতা। আপনি লাভ কমেন্ট দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরাজ, আপনার অভিনীত নাটক লন্ডনের জীবন পার্ট 1 পার্ট 2 দুটোই ইতিমধ্যে ভালো সাড়া পড়েছে। বিলেত সহ বাংলাদেশের বা ইউরোপের বিভিন্ন দর্শকরা এই নাটকটি দেখে অনেক প্রশংসা করেছেন আপনার অভিনয়ের, পাশাপাশি আমাদের টিমেরও অনেক প্রশংসা করেছেন। তো সিরাজ, আপনি কোথায় আছেন এখন? হোয়াইট চ্যাপেলে নাকি আপনার ঘরে আছেন? যদি সম্ভব হয় কমেন্টে জানাতে পারেন। এখানে রমফুড রোডে আছি এখন। রমফুড রোডে এখন একটা কফি খাওয়ার ইচ্ছে জেগেছে। এখানে একটা ইটালিয়ান কফি শপ আছে, ইটালিয়ান বলতে বাংলাদেশি ইটালি ফেরতরা ওনারা করেছেন এই কফির শপটি। দেখি এখানে কারা আছেন, কেউই নেই এই সময়ে। এখানে বিকেল বেলায় ঝুম আড্ডা হয় এই জায়গাতে, কারণ এই কফি শপটা যদিও ইটালিয়ান লেখা, কিন্তু এটা ইটালিয়ান না, এটা বাংলাদেশি মালিকানাধীন কফি শপ। এখানে আমরা যারা রমফুড রোডে যারা আমরা অবস্থান করি বা এই অঞ্চলে, এখানে এসে একটু বিকেলে আড্ডা টাড্ডা দেই। এই যে বাসার ভাই আছেন এখানে, শরীয়তপুর নিবাসী, শরীয়তপুরের বিখ্যাত মানুষ। এই যে আসতে না আসতেই উনি ব্যস্ত হয়ে গেছেন কফি নিয়ে। বাসার ভাই, একটা ক্যাপাচিনো আমার জন্য। হ্যাঁ, আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো আমি নাটক প্রসঙ্গে। তো ভাবলাম নাটক প্রসঙ্গে বলতে গেলে তো একটু বসতে হয়, কোথাও বসে একটু কফি টফি খেয়ে নিলেন, তারপর একটু কথা টথা বললেন। ইচ্ছে ছিল বাইরে রাস্তা দিয়ে হাঁটবো আর কিছু ভিডিওগুলো মানে চিত্রগুলো বাইরের দেখাবো এবং পাশাপাশি কথা বলবো, কিন্তু বৃষ্টি চলে এসেছে। এই যে আমার গ্লাস ভিজে গেছে বৃষ্টিতে, সেজন্যই কফি শপে চলে আসে আর কি।
আমি আমার নাটকের প্রসঙ্গে কিছু কথা এখন বলতে চাই। অনেকে অভিযোগ করেছেন যে আমার নাটকগুলো আমার নির্মিত, আমার অভিনীত না, শুধু আমি যেগুলো নির্মাণ করতেছি সে নাটকগুলোর কোয়ালিটিগুলো যে সেই আগের মতো কেন হচ্ছে না। যখন আমরা 2000 সালে বা 99-এ 98-এ যখন আমরা যে খুবই প্রফেশনাল নাটকগুলো তৈরি করতাম, সেই রকমভাবে কেন এখনকার এ দেশে এসে এখানে একটা উন্নত কান্ট্রি লন্ডনে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সব কিছুই বেশ আধুনিক, তারপরও কেন সে আগের মতো ভালো কোয়ালিটির নাটক হচ্ছে না? এই প্রসঙ্গে আপনাদেরকে এখন বলবো। এই না হওয়ার কারণটা হচ্ছে টিম ওয়ার্কিং। এই টিম ওয়ার্কিংটা লন্ডন বা ইউরোপ আমেরিকাতে টিম মেকিংটা একটা কঠিন বিষয়। এই কঠিন বিষয়টা কেন? এদেশে সবাই সবার মতো ব্যস্ত থাকে, যে যার পেশা আছে তার পেশাগত কাজে সে ব্যস্ত থাকে। এখানে মানুষদেরকে একত্রিত করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট। যে আপনি 5জন মানুষের একটা শিডিউল করলেন, একই সময়ে 5জন মানুষের শিডিউল করা খুব কঠিন হয়ে যায়। যে একটা গল্প আপনি চিন্তা করলেন এই 5জনকে দিয়ে আজকে এই গল্পটা আপনি শুটিং করবেন, তো দেখা গেছে 3জন উপস্থিত হইতে পারলো, 2জন উপস্থিত হইতে পারলো না। তো এখন কাহিনীটা কি করা যায়? তাৎক্ষণিক দেখা গেছে যে যে 3জন উপস্থিত হয়েছে তাদের তো একটা সময়ের দাম আছে, তো সেই হিসাবে এই 3জন দিয়ে গল্পটাকে চেঞ্জ করে ফেলতে হয়, তাৎক্ষণিক চেঞ্জ করে অন্যদিকে গল্পটাকে নিয়ে নিতে হয়। তো দেখা গেছে অনেক সময় একজন আর্টিস্ট উপস্থিত হয়েছেন, ওনার হাতে একদম সময় নেই, বড় জোরে 20 মিনিট সময় আছে। তো তখন এই নাটকটাকে আপনি যে সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে যে শটগুলো নেবেন, মাস্টার বলেন, টু শট বলেন, ওয়েল শট বা ক্লোজ শট, তখন এই শটগুলো আপনি সময় নিয়ে নিতে পারতেছেন না, একটাকেই তখন শ্যুট করতে হচ্ছে। তো তারপর দেখা গেছে আপনি আজকে একটা সিকোয়েন্স পরিকল্পনা করছেন, একটা পার্কে ভালো একটা দৃশ্য চিত্রায়িত করবেন, তো তখন দেখা গেছে পার্কে গেছেন, বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টি চলে আসলে এখন বাইরের সিকোয়েন্সটা তাৎক্ষণিক আপনি কোথাও কোনো রেস্টুরেন্টে করে নিতে হচ্ছে বা কোনো কারো বাসায় গিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, বাসার সিকোয়েন্স তো বাসায় করবেন, বাইরের সিকোয়েন্স বাসায় করতে হয়। এই সমস্ত অনেক কারণ আছে এখানে। আর তার থেকে বড় বিষয়টা হলো একজন প্রফেশনাল ক্যামেরা পার্সন, প্রফেশনাল পরিচালক বা প্রফেশনাল এডিটর আপনি যে এখানে আপনি ব্যয়বহুল খরচ দিয়ে আপনি বহন করবেন, এটা খুব কঠিন হয়ে যায়। কারণ পাউন্ডের দেশ, এই পাউন্ডের দেশে আপনি একজন ক্যামেরা পার্সনকে মিনিমাম 200 পাউন্ড দিতে হয় একদিনে। তো 200 পাউন্ড বা একজন এডিটরকে আপনি এডিটিং বাবদ তাকে 300 থেকে 400 পাউন্ড দিতে হবে। হ্যাঁ বস, এই যে লাল চিনিটা, ব্রাউন সুগারটা দিয়ে দিন। হ্যাঁ, তো এরকম অনেক বিষয়াদিগুলো আমাদেরকে মেনটেন করা কঠিন হয়ে যায়, যার জন্য আমি সাধারণত বাংলাদেশের মতো কোয়ালিটি এখানে দিতে পারতেছি না। এই না পারার কারণটাই হচ্ছে এগুলো, আরও অনেক কারণ আছে। বাংলাদেশে একজন শিল্পীকে আপনি বা একজন মেকআপ আর্টিস্টকে, প্রোডাকশনের একজন লাইটম্যানকে, ক্যামেরাম্যানকে যখন আপনি তার শিফট আপনি কন্ট্রাক্ট করবেন 8 ঘন্টা, এই 8 ঘন্টা সে আপনার এখানে থাকবেই, থেকে কাজ করবে। কিন্তু এখানে এই শিফট সিস্টেমে মিডিয়া পাওয়ার বা মিডিয়া ম্যান পাওয়ারটা মেকিং করা কঠিন হয়ে যায়। তো কঠিন হয়ে যায় এই সমস্ত অনেক কারণেই দেখা গেছে আমরা এখন যাই হোক, আমি একটা কফি নিয়ে নিলাম। এই সমস্ত কারণেই যে বাংলাদেশে যে আমরা যে কোয়ালিটি দিয়ে নাটক তৈরি করতে পারতাম, লন্ডনে সেটা করা সম্ভব হয় না, এই সমস্ত কারণেই। তারপরও আমি এখানে আসার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায়। নাটকের কাজ ছেড়ে দিয়েছিলাম সেই 2000 থেকে 2010 7-8 সাল পর্যন্ত, 12 সাল পর্যন্ত। হ্যাঁ, 2012 সাল পর্যন্ত সিলেট থেকে একচেটিয়া অনেক নাটকের কাজ করেছি, তারপরে একটা সময় বাদ দিয়ে দিছিলাম। তো চাইনি নাটকে ফিরতে, নাটকের কাজে আবার আসবো এটা কল্পনাও করিনি। কিছু শুভাকাঙ্ক্ষী আপনারা
সবসময় যেখানেই দেখা হয়, যেখানেই কথা হয়, আপনারা সবসময় উৎসাহ দিতেন যে ভাই আবার নাটক করেন, নাটক ফিরেন। কিছু সংখ্যক শুভাকাঙ্ক্ষীদের জন্যই মূলত আমার আবার নাটকে ফেরা। তো এখানে আমি আজকে প্রায় 6-7 মাস থেকে আবার শুরু করেছি লন্ডনে। তখন তো বাংলাদেশে থাকতে একজন অভিনেতা ছিলাম, বা একজন পরিচালক ছিলাম, অথবা একজন নাট্যকার ছিলাম। কিন্তু নিজেকে যে ক্যামেরা চালায়া নিজেকে অভিনয় করে নিজে আবার এডিটিং করতে হবে, এক কথায় A to Z নিজেকে করতে হবে। আমি তো এডিটিংয়ের কাজ জানতাম না, বা ক্যামেরার কাজ জানতাম ঠিক আছে, বা অনেক বিষয়াদিগুলো যেমন গ্রাফিক্সের কাজ জানি না। একটা নাটকের যে টাইটেলটা আপনি মেক করবেন, টাইটেল, নাম বা প্রচ্ছদ, এই কাজগুলো আমি জানি না। হ্যাঁ, ছিলাম একজন অভিনেতা, ছিলাম একজন পরিচালক, ছিলাম একজন নাট্যকার ছিলাম, কিন্তু এত খুঁটিনাটি বিষয়ে কাজগুলো কিন্তু আমি জানতাম না বাংলাদেশে থাকতে। তো এখানে আসার পরে কি, যখন আপনার উপরে পড়বে তখন আপনি অটোমেটিক শিখে ফেলতে হবে সব কিছু, বা না শিখলেও করে যাওয়ার মতো আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে আর কি। তো এখন নিজে এডিট করতেছি, নিজে টাইটেল মাইটেল বানাইতেছি, যদিও এরকম প্রফেশনাল হচ্ছে না, ভালো হচ্ছে না। আস্তে আস্তে হচ্ছে। গত 6 মাস বা 7 মাস আগে যে নাটকগুলো করেছিলাম, সেই নাটক আর এখনকার নাটকগুলো আকাশ পাতাল ব্যবধান। এখন মোটামুটি ভালো হচ্ছে। এটা আমার কথা না, এটা আমার শুভাকাঙ্ক্ষীদের কথা। শুরুর দিকেও ভালো হয়েছিল, তো এখন একটু ভালো হচ্ছে, এটা সবাই বলতেছে। আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা, আমাদের নাটকগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। এতেই আপনাদের যে সহযোগিতাটা আমরা পাবো, এই সহযোগিতা নিয়েই আমরা অনেক এগিয়ে যেতে পারবো। এখানে টিম ওয়ার্কিংয়ের একটা ব্যাপার আছে, সেভাবে টিম ওয়ার্কিং করা যাচ্ছে না, তারপরও আমরা মোটামুটি করে ফেলেছি, কিছুটা করে ফেলেছি। আমার সাথে আমার সর্বোচ্চ সময় দিয়ে, বা তার অনেক ব্যবসাপাতি লস করে যে মানুষটা আমাকে সময় দিচ্ছে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ হচ্ছি। সে হচ্ছে তারেক রহমান, যিনি বাংলাদেশে থেকেও আমার সাথে একসময় নাটক করতেন, নাটকে কাজ করতাম আমরা একসাথে, আমার বন্ধু। সে আমাকে খুবই বেশি সময় দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, আমার সাথে অভিনয় করতেছে, যে আমার নাটকগুলোতে আপনারা দেখবেন যে তালই চরিত্রে অভিনয় করে। পাশাপাশি ইদানিং আমাকে ময়মনসিংহের মিথিলা আপা, উনি একজন সেনা কর্মকর্তার মেয়ে, একজন মেজরের মেয়ে, উনিও আমাদের এখানেই থাকেন লন্ডনে। উনি অনেকটা সময় দিচ্ছেন, মিথিলা। তাছাড়া এখন মিথিলার ভাই আছেন এখানে, শফিক ভাই, উনিও সময় দিচ্ছেন। যেমন আমাদের লন্ডনের জীবন নাটকে ওনারা অভিনয় করেছেন, আপনারা দেখেছেন। তো এরকম আস্তে আস্তে আরও ভালো মানুষরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং হবেন। যারা লন্ডনে বসে এই লাইভটা দেখতেছেন, বিশেষ করে সংস্কৃতি জগতে যারা একটু ইনভলভ আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আসেন, আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের সাথে থাকব। আমরা ভালো কিছু করি, এখানে একটা ইন্ডাস্ট্রির জন্ম হোক, একটা প্রতিযোগিতা হোক, এখানে একটা নাটকের পাড়া তৈরি হোক। হ্যাঁ, বিলেতে নাটক হয়, অনেক আগে থেকেই হয়, বিচ্ছিন্নভাবে হয়, বছরে 6 মাসে বা 2 মাসে একটা মঞ্চ নাটক বা একটা ভিজুয়াল নাটক এরকমই হয়। ধারাবাহিকভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহে এরকম এখানে তেমন হয়নি। কিন্তু আমি উদ্যোগ নিয়েছি, আপনাদের সহযোগিতার দরকার। আপনারা আসেন আমার সাথে, আপনাদের কাহিনী দেন, আপনারাই অভিনয় করেন, আমি তৈরি করে দেব নাটক, আমি ক্যামেরা করব, আমি এডিট করব, আমি মেকিং করে দেব। আপনারা আসেন আমার সাথে। আর যারা আমার সাথে যুক্ত হয়ে আমার টিমের সাথে কাজ করবেন, আসেন, আমরা একে অন্যে মিলে এখানে একটা নাটকের পাড়া তৈরি করে ফেলি। হয়ে যাবে, এটা বেশ দূরে না, কারণ একটা সময় এখানে অন্যভাবে ছিল, কমিউনিটির বিষয় আদিগুলো চলতো। এখন তো মিক্সড কালচার চলে এসেছে, বাঙালি মিক্সড কালচার। এখানে 64 ডিস্ট্রিক্টের মানুষ এখন ইটালি থেকে, ইউরোপ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, বা বাংলাদেশ থেকে, বিভিন্ন ক্যাটাগরির বাংলাদেশিরা এখন এখানে বসবাস করতেছেন। তো সেহেতু বাঙালি কালচারালি প্রোগ্রামগুলো, সাংস্কৃতিক প্রোগ্রামগুলো,
একটা মানে গতিবেগটা একটা মানে খুব স্পিড পাচ্ছে ইদানিং। তো স্পিড যখন পাচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষরা এখন এখানে বসবাস করতেছে। এই অঞ্চলটা এখন বিভিন্ন সংস্কৃতিতে এই লন্ডন শহরটা পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি বিশ্বাস করি এখানে নিয়মিত নাটক হবে, নিয়মিত ভিজুয়ালের কাজগুলো নিয়মিত হবে। যদিও এখানে কয়েকটা টিভি চ্যানেল রয়েছে আমাদের বাংলাদেশি, ওনারা আসলে সবসময় নাটক সংস্কৃতি সবসময় করে উঠতে পারতেছেন না। আংশিক ওনারা নিউজ নিয়ে সময় কাটাচ্ছেন, চ্যারিটি নিয়ে সময় কাটাচ্ছেন, পাশাপাশি দেশের কিছু পুরনো নাটকগুলো ছবিগুলো এখানে ওনারা অনিয়ার করাইতেছেন। তো সেই হিসাবে আমরা ওভাবে ওখানকার টিভি চ্যানেলগুলো থেকে সেভাবে গাইড পাচ্ছি না নাট্যশিল্পীরা। তো সেটা কঠিন না, ওনাদের যতটুকু পাচ্ছি আমরা ততটুকুই চলবে। বাকিটা বাকিটা আমরা এই যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, টিকটকের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের মতো করে এগিয়ে নিব। এভাবেই আমরা চালিয়ে যাই। আসবে একটা সময়, সফলতা আসবে, সেই দিনটা বেশ দূরে নয়। সেই দিন বেশ দূরে নয়। যেমন সিলেটে আজকে একটা বিগ ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে নাটকের। আগেও ছিল থিয়েটারের। সিলেট অনেক আদি কালচারালি একটা অঞ্চল, আগেও ছিল। কিন্তু এই যে অনলাইন বেজ নাটকগুলো বা আজকে যারা ডলার কামাচ্ছেন, আমার অনেক জুনিয়র ভাই বোনেরা আছে যারা সিলেটি নাটক করে আজকে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, গাড়ি বাড়ি করতেছে। আজকে একটা বিগ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সিলেট থেকে। এটার পিছনে অনেক গল্প আছে, এটার পিছনেও আমাদের অনেক শ্রম আছে। আমরা সেটা তৈরি করতে সক্ষম হয়েছি। যখন আমরা 2000 সালে বা 99 সালে আমরা প্রথম শুরু করি বিসিডি নাটকের কাজ, তখন আমাদেরকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা মশকরা করতো, আমাদেরকে নিয়ে ঢং তামসা করতো। আমাদের সিনিয়ররাই করতো, বেশিরভাগ সিনিয়ররাই আমাদেরকে টিটকারি করতো তখন নিয়ে। এটা মানে আমি মিথ্যে বলবো না, অনেকে হয়তো খারাপ পাবেন, খারাপ না কষ্ট পাবেন যে এভাবে রাসেল বলে ফেলতেছে। কেন নয়, তখন আমাদের অনেক সিনিয়ররা আমাদেরকে সহযোগিতা করেনি সিলেটে। হে বিসিডি করতেছে, হে এটা নাটক হইল, হে এটা। আর ভাই আমরা যা পারতেছি তাই তো করতেছি রে ভাই। আপনারা তো পারেন অনেক কিছু, তারপরে তো আপনারা করতেছেন না। আপনাদের পাশে একটু সহযোগিতার জন্য কেউ গেলে তাকে আপনারা ওইভাবে সহযোগিতা করতেছেন না। তাকে প্যারেট মারাচ্ছেন, ঘুরাচ্ছেন, তাকে সময় নষ্ট করতেছেন, তাকে আপনি আপনার লম্বা হাত পা দেখাইতেছেন। তো সে কি করবে? একটা সময় তার যা আছে তা নিয়েই সে নেমে পড়বে। এই যা ছিল আমাদের, তখন আমরা তা নিয়েই নেমে গেছিলাম। সিলেটে যখন চাছাড়ে ধর একটা খণ্ড কৌতুকের ডিভিডি বা বিসিডি আমরা করি, সেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ডিভিডি বা বিসিডি অ্যালবাম ছিল, অ্যালবাম বলতে হবে। চাছাড়ে ধর আমরা কয়েকজন সিলেটি ছেলেপেলে মিলিয়ে এটা শুরু করেছিলাম। তখন আমরা সফল হয়েছিলাম। এটার প্রযোজনা কোম্পানি ছিল গীতগড়। ওই সময়ে হাজার হাজার পাউন্ড বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এই অ্যালবাম দিয়ে, চাছাড়ে ধর অ্যালবামটা দিয়ে। তারপরে তো শুরু করলাম আমার নিজের লেখা মামু বশির নাটকটি। 2000 সালে আমি লেখলাম মামু বশির। এই তো মামু বশির থেকেই তো শুরু হয়ে গেল সিলেটি কমেডি নাটকের একটা জোয়ার। যে মামু বশির, তখন ওই সময় খুবই মানে বিসিডিটা এত বেশি সেল হয়েছে, আমিও অনেক টাকা বানাইছি এটা দিয়ে। আমার বাসা ভাড়া, দোকান ভাড়া, মোটরসাইকেলের পেট্রোল, খাবার দাবার খরচ সব কিছু আমার এক মামু বশির থেকেই তখন চলতো। ক্যাসেট কোম্পানি আমারও ছিল। এইভাবেই তো আমরা শুরু করেছি। প্রথম আমাদেরকে নিয়ে অনেকেই আপনারা হাসি মশকরা টিটকারি করেছিলেন। তো তারপর আজকে ধরেন আমি কৃতজ্ঞতা জানাবো এখানে মানব জমিন পেপারের যে সিলেট জেলার যে জেলা প্রতিনিধি জনাব ওয়েস খসরু সাহেব। তিনি আমাকে বলতেন যে রাসেল, তুমি এই নাটক জগতে আছো বা এই জগতে আছো, আমরা এই ইন্ডাস্ট্রিটাকে একটু গরম করে দেওয়ার জন্য কিছু নিউজ করতে হবে। তো নিউজ করতে হবে, কি নিউজ করতে হবে? পাবলিক একটা আকর্ষণ তৈরি করতে হবে। তখন এই মানব জমিন পত্রিকায় সিলেটি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে স্ক্যান্ডাল তৈরি হতো। যে সেই স্ক্যান্ডালটা ওইটা ছিল না যে কারো লাইফ নষ্ট হয়ে যাবে, কারো ক্ষতি হয়ে যাবে, সেরকম স্ক্যান্ডাল আমরা তৈরি করিনি।
যদিও উনি নিউজ করতেন, নিউজগুলো আমি বেশিরভাগ সময় মেকিং করে দিতাম, উনি নিউজটা তখন তৈরি করতেন, মানে আমি সিনগুলো ক্রিয়েট করে দিতাম, উনি নিউজ মেকিং করতেন। তো এইভাবে দেখা গেল তখন মানব জমিন পেপারটা খুব বেশি চলতো সিলেটে, মানে যেটা এখন মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য জাহেদ সাহেব পাংপুং করে কি মানে ডিগবাজি দেয় না ডনবাজি দেয় ভাইরাল হওয়ার জন্য, বা এখন তো ভাইরাল হওয়ার জন্য অনেক বড় বড় সুপারস্টার মহাস্টাররা, কেউ বলে আমি মারা গেছি, কেউ বলে ওনার ক্যান্সার হয়ে গেছে, কেউ বলে উনি সুইসাইড করেছে, ভাইরাল হওয়ার জন্য করে এগুলো করে পরের দিন আবার ইনস্টাগ্রামে ফেসবুকে লিখবে না আমি মরি নাই আমি বেঁচে আছি, একটু ভাইরাল হওয়ার জন্য করেছি। এগুলো তো এখন করতেছে। তো এগুলো তো আমরা আরো 15-20 বছর আগে যে ভাইরাল করার জন্য সিলেটের যে নাটকের ইন্ডাস্ট্রিটাকে আমরা একটু আলোচিত করার জন্য এই নিউজগুলো মেকিং করতাম, সিলেটের অনেক নায়িকাদেরকে নিয়ে স্ক্যান্ডাল লিখতাম, বা সিলেটের অনেক অভিনেত্রীকে স্ক্যান্ডাল তৈরি করতাম। কেন করতাম? যে এটা আলোচিত হোক, এই এই জায়গাটাকে নিয়ে মানুষের বা দর্শকের একটা আগ্রহ জাগুক। আরে ভাই, তখন যে সিলেটি নায়িকাদেরকে নিয়ে নিউজ করতাম বা সিলেটি অভিনেত্রীদেরকে নিয়ে নিউজ করা হতো মানব জমিনের মতো পত্রিকায়, এগুলো কি মানে ওনারা কি তখন ওই বড় মাপের কোনো কুইন ছিলেন না, কোনো হিরোইন ছিলেন না, কোনো হিরো ছিলেন? তখন তো কিচ্ছুই ছিলেন না, ওই ছোটোখাটো জাস্ট পাসিং শটের নায়ক নায়িকারাই ছিলেন, বা বুংবাং নায়ক নায়িকারা ছিলেন। তো ওই নিউজগুলো কাভারেজ করেই তো আজকে আপনারা মানে এমন একটা পর্যায়ে আলোচিত হয়েছেন। আজকে এক একজন মানে বাড়ি গাড়ির মালিক হয়েছেন, এইভাবে আপনাদেরকে আলোচিত করার কারণেই তো আজকে যে আপনারা এখানে একটা নাটক তৈরি করে ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই সিলেট থেকে দেখা গেছে 1 ঘন্টার মধ্যে 20,000 30,000 মানুষে দেখে ফেলছে। প্রতি হাজারে আপনারা $3 $4 করে আপনারা বৈদেশিক মুদ্রা আর্নিং করতেছেন। এক একটা নাটক থেকে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতেছেন। এগুলো তো সহজ না রে ভাই, এগুলো তো আমাদেরই অবদান ছিল ওই সময়। আমরাই তো এই ইন্ডাস্ট্রিটাকে আমরা তখন এখানে তৈরি করার জন্য, সৃষ্টি হওয়ার জন্য আমাদের অনেক অবদান ছিল। তো যাই হোক, এগুলো অল্প বিষয় আপনাদেরকে শেয়ার করলাম, বেশি করতে গেলাম না। সেম লন্ডনে এখন চাচ্ছি এখানে কিছু একটা করব এই নাটক জগৎ নিয়ে, বিশেষ করে সিলেটি বা ঢাকায়া বাংলা নাটক, এক কথায় বাংলা নাটক। আর এখানে যেহেতু সিলেটি অধ্যুষিত শহর হচ্ছে লন্ডন, এখানে প্রথমেই আপনি সিলেটিদেরকে নিয়ে চিন্তা করতে হবে। সিলেটিদের পাশাপাশি আপনি বাংলাদেশের জাতীয় কালচারগুলোকেও আপনি প্রমোট করতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট বাংলাদেশি কালচার প্রমোট করা যায়, বাংলা মানে জাতীয় কালচারগুলো, কিন্তু সেটা এখন আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমাদের অনেক ফাইন্যান্সের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, দর্শকদের সাপোর্ট দরকার আছে। তো এখানে যে ধরনের দর্শক বেশি আছে, যে ধরনের ভিউয়ার্স বেশি আছে, সেই ধরনের প্রোগ্রামগুলোই এখন আমরা একটু তৈরি করব। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কালচারগুলোকে আমরা আর একটু এগিয়ে নিতে আমরা যতটুকু সম্ভব আমরা করব। তো আমি এটাই বলবো, আমি কামরুলাই রাসেল সবাইকে লন্ডনে বসবাসরত বাংলাদেশি যারা আছেন, সংস্কৃতি কালচার পছন্দ করেন, আপনারা আমাকে সহযোগিতা করেন। অথবা আপনারাও আমার সাথে, আমার মতো আমার সাথে আসতে হবে এমনটাও বলি না, আমার মতো আপনারাও এখানে প্রোগ্রাম তৈরি করেন, আপনারাও এখানে নাটক তৈরি করেন, আপনারাও চ্যানেল তৈরি করেন। হ্যাঁ, এখানে ইনকাম আছে। কিছুদিন আপনাকে সময় দিতে হবে, 6 মাস 8 মাস একটু নিরলস পরিশ্রম করবেন, তারপরে অটোমেটিক আপনার এখানে ইউরোপের দর্শকরা বা আমেরিকার দর্শকরা, মিডল ইস্টের দর্শকরা যখন ভিউয়ার্সরা বেশি দেখবে আপনার এটা, বাংলাদেশে যেখানে আপনি 2000 ভিউয়ার্স দেখে যে পয়সাটা আপনার আসবে আপনার চ্যানেলে, ইউরোপের 500 ভিউয়ার্স যদি আপনার একটা প্রোগ্রাম দেখে সেম ভিউয়ার্সের মানিটা এখানে আসবে। আসেন, আমরা এখানে কাজ করি সবাই মিলে, আমরা যার যতটুকু যোগ্যতা আছে সেভাবে আমরা কাজ করি। লন্ডনে স্থায়ীভাবে একটা নাটকের ইন্ডাস্ট্রি তৈরি হোক, এটাই আমি সবাইকে আহ্বান জানাবো। আমার কথাবার্তার মধ্যে যদি কেউ কোনো ধরনের আঘাত পেয়ে থাকেন বা কেউ হীনমনতা মিন করে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের রাসেল, আপনাদের হয়ে থাকতে চাই, আপনাদের সাথে আছি। সেই নাটকের রাসেল আগেও ছিলাম, মধ্যে কিছুদিন একটু পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক বা পেশাগত অনেক বিষয়ের কারণে 8-10 বছর একটু দূরে ছিলাম। বাট দূরে থাকলেও আমি হয়তো নাটকে ছিলাম না, কিন্তু আপনাদের সামনে ছিলাম সবসময়। আমি সাংবাদিকতায় থাকি আর রাজনীতিতে থাকি, আপনাদের সামনে ছিলাম সবসময়। আমি নিউজে বা টিভিতে বা ইউটিউবে, ফেসবুকে আপনাদের
কাছে আমার উপস্থিতিটাকে আমি কিন্তু চলমান রেখেছিলাম। তো আমি আবার আমার মতো করে আমি ফিরে এসেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ, আপনাদের সাপোর্টের কারণে আমি এখন নিয়মিত এখানে নাটক বানাচ্ছি, নাটকে কাজ করতেছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের রাসেল আগের মতো সেই যে আজ থেকে 20-25 বছর আগে যেভাবে ভালো ভালো অনেক প্রোগ্রাম আপনাদেরকে দিয়েছে, এই লন্ডনেও ইনশাল্লাহ, এখন তো আমি পৃথিবীর রাজধানীতে বসবাস করতেছি, লন্ডনের মতো দেশে। ইনশাল্লাহ এখন আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে, যাতে আমার স্বপ্ন আছে আমি এই দেশে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি কাজ করব ছবি বা নাটকে। কিন্তু এগুলো তো হুট করে হয় না, কোনো কিছু ধীরে স্থিরে হয়। আমি আমার স্বপ্নের সেই গন্তব্যে যাতে পৌঁছাতে পারি, আহ, সেই সিঁড়ি হিসেবে আমার এই ইউটিউব চ্যানেলটা। আমি আপনাদের সহযোগিতা চাই, আমাকে সহযোগিতা করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন, কমেন্ট দিবেন। আর সবাইকে আমার নাটকগুলো দেখার জন্য উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, মাঝে মধ্যে এভাবে লাইভে আসবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Dove devo dire, pecco il